পারস্য উপসাগরের বুকে এখন এক অদ্ভুত নীরবতা। ক্ষেপণাস্ত্র নেই, ড্রোন নেই, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী নেই। কিন্তু এই নীরবতা দুর্বলতা নয়, এই নীরবতা বিজয়ী। ইরান চুপ করেছে, তবে খালি হাতে নয়। পকেটে নিয়েছে 10 থেকে 20 বিলিয়ন ডলার। গভীর রাত, আবুধাবির এক রাজকীয় প্রাসাদ। বাইরে মরুভূমির বাতাস, ভেতরে চলছে এমন এক বৈঠক যার কথা পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না। ইরানের পরাক্রমশালী বিপ্লবী গার্ডের শীর্ষ কর্মকর্তারা গোপনে পা রেখেছেন আবুধাবিতে। তারা আতিথ্য নিয়েছেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের অতিথি ভবনে। সেই প্রাসাদের বন্ধ দরজার ওপারে চূড়ান্ত হয়েছে এক মহা পরিকল্পনা। এরপর আমিরাতের দূতরা পাল্টা তেহরান সফর করেছেন, বেঁধেছেন কোটি কোটি ডলারের গোপন চুক্তির সুতা। রয়টার্স এক্সক্লুসিভ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর খবর দিয়ে বিশ্ব রাজনীতিতে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। ইরানের শক্তি কোথায়? একটু পেছনে ফিরে তাকানো যাক। গত মার্চ মাস ফুজাইরা আর জায়েদ বন্দরে একের পর এক ড্রোন আছড়ে পড়ছে। আকাশে উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলী। আতঙ্কে দুবাইয়ের বিলাসবহুল হোটেলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। প্রবাসী ব্যবসায়ীরা পালাচ্ছেন জীবন বাঁচাতে। যে দুবাইকে ধরা হতো বিশ্বের সবচেয়ে নিরাপদ বাণিজ্যিক স্বর্গ, তা এক নিমিষে ধুলোয় মিশে যাওয়ার উপক্রম হয়েছিল। গত 4 মে ওমান উপসাগরে ফুজাইরা বন্দরে ইরানের শেষ সরাসরি হামলা। এরপরই সম্ভবত ধৈর্যের বাঁধ ভাঙে আবুধাবি রাজ পরিবারের। ইরান একটা কথা বুঝিয়ে দিয়েছে, পারস্য উপসাগরে তাদের অনুমতি ছাড়া একটি জাহাজও নিরাপদে চলতে পারবে না। চুক্তির হিসাব, টাকার অঙ্কটা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। 10 থেকে 20 বিলিয়ন ডলার। এই বিশাল মহাসমুদ্র থেকে ইতোমধ্যে 3 বিলিয়ন ডলারের প্রথম কিস্তি তেহরানের পকেটে চলেও গেছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই অর্থ আসলে কার? এটা কি আমিরাতের নিজস্ব খাজানার টাকা, নাকি মার্কিন নিষেধাজ্ঞার বেড়া জালে দুবাইয়ের ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানেরই সেই পুরনো তেলের পয়সা? সূত্রগুলো নিশ্চিত হতে পারেনি, তবে কূটনীতির অন্দরে এখন কান পাতলে শোনা যাচ্ছে ফিসফাস। এক ঢিলে 3 পাখি। এই চুক্তি আসলে এক ঢিলে 3 পাখি মারার মতো এক মাস্টার স্ট্রোক। আর এই মাস্টার স্ট্রোকের আসল খেলোয়াড় ইরান সারা বিশ্বকে বুক ঘুরিয়ে বলতে পারে তারা যুদ্ধের চরম ক্ষতিপূরণ আদায় করে ছেড়েছে। মাথা নত করেনি, বরং নতুন পথে নিজেদের শর্তে এগিয়েছে। এদিকে হোয়াইট হাউস মুখে চুন কালি মাখা থেকে বাঁচতে বলতে পারবে মার্কিন করদাতাদের $1 তারা তেহরানকে দেয়নি। আর মাঝখান থেকে ধুরন্ধর আবুধাবি কোটি কোটি ডলারের বিনিময়ে কিনে নিল নিজেদের আকাশ আর দুবাইয়ের বিপন্ন বাণিজ্যের সাম্রাজ্যের নিরাপত্তা। একেই বলে কোটি ডলারের শান্তি। ওয়াশিংটন মেনে নিচ্ছে না, তবে ওয়াশিংটন এই খেলা এত সহজে মেনে নিচ্ছে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতোমধ্যেই হুঙ্কার ছেড়ে বলেছেন, শুধু টেবিলে বসে সই করলেই ইরান কোনো কানা কুড়িও পাবে না। ইরানকে প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তবেই মিলবে অর্থনৈতিক ছাড়। কিন্তু পর্দার আড়ালে খবর বলছে ভিন্ন কথা। এই খেলার জল বহু দূর গড়িয়েছে। কাতার সহ অন্যান্য বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ ছাড়ের সুতাটি এখন হরমুজ প্রণালীর নিরাপদ জাহাজ চলাচলের সঙ্গে আষ্টি পৃষ্ঠে বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ ইরান চাইলে পুরো বিশ্ব বাণিজ্যকে জিম্মি করে রাখতে পারে। এই হলো তেহরানের আসল দর কষাকষির হাতিয়ার। ইরানের রকেট, পশ্চিমের কপাল পুড়ছে। ক্ষেপণাস্ত্র উড়ল সরাসরি ইসরায়েলের বুকে। এক ধাক্কায় কেঁপে উঠল গোটা মধ্যপ্রাচ্য। হতভম্ব হয়ে গেল ওয়াশিংটন, কারণ এই ইরানকে তারা দুর্বল ভেবেছিল, ভুল ভেবেছিল। যে ভুল হিসেব ভেঙে পড়ল বছরের পর বছর নিষেধাজ্ঞা, একের পর এক চাপ, ধারাবাহিক সামরিক উত্তেজনা। ইসরায়েলি যুক্তরাষ্ট্রের একটি অংশ মনে করেছিল তেহরান ভেঙে পড়বে, শুধু একটু আরো চাপ দিলেই হবে। বৈরুতের দক্ষিণে হামলা হলো, হিজবুল্লার ঘাঁটিতে আঘাত পড়ল। ইরান চুপ করে থাকলো না, পাল্টা জবাব এলো সরাসরি ইসরায়েলের ভেতরে, দ্রুত, নির্ভুল, শক্তিশালী। সেই মুহূর্তে একটাই বার্তা গেল দুনিয়াকে, ইরানের সামরিক অবকাঠামো ভাঙেনি, বরং আরো শানিত হয়েছে। নতুন সমীকরণ। এতদিন ইসরায়েল একটা খেলা খেলে এসেছে, সিরিয়ায় মারো, লেবাননে মারো, ইরানের স্বার্থে আঘাত করো। জবাব আসতো, কিন্তু সীমিত। এবার ছবিটা বদলে গেছে। লেবাননে হামলা হলে এখন সরাসরি ইসরায়েলের ভেতরে আগুন জ্বলতে পারে। এই অনিশ্চয়তাই এখন ইসরায়েলের সবচেয়ে বড় মাথা ব্যথা। বিশ্লেষকরা বলছেন, ইরান এই হামলায় শুধু অস্ত্র ছোড়েনি, ছুড়েছে একটি রাজনৈতিক বার্তা। হিজবুল্লাহ এখনো তেহরানের ছায়ায় আছে, সেই ছায়া সরেনি, বরং আরো গাঢ় হয়েছে।
কাঁপছে মার্কিন ঘাঁটি। শুধু ইসরায়েলকে ঘিরে নয়, পারস্য উপসাগর জুড়ে বিশাল বিশাল মার্কিন ঘাঁটি। একসময় এগুলো ছিল আমেরিকার পেশির প্রদর্শনী, শক্তির প্রতীক। এখন সেই ঘাঁটিগুলোকে নিয়েই ঘুম হচ্ছে না ওয়াশিংটনের। কুয়েতে প্রায় 14,000 মার্কিন সেনা, কিন্তু সাম্প্রতিক সংঘাতে সেখানকার স্থাপনায় হামলা হলো। স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল ক্ষতির চিহ্ন। মার্কিন বাহিনী বলছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঠেকানো গেছে, কিন্তু প্রশ্নটা থেকেই গেল, আধুনিক ড্রোন আর ক্ষেপণাস্ত্রের যুগে এই বিশাল ঘাঁটিগুলো আদৌ কতটা নিরাপদ? ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে। এখানেই সবচেয়ে ভয়ের কথাটা। ক্ষেপণাস্ত্র ঠেকাতে দরকার ইন্টারসেপ্টর। যুদ্ধের শুরুতেই দেখা গেল সেটা দ্রুত কমে আসছে। প্রতিটা ঘাঁটি পূর্ণ সুরক্ষা দিতে হলে লাগবে বিপুল অস্ত্র ভান্ডার। সেটা দীর্ঘমেয়াদে কঠিন, ব্যয়বহুল, প্রায় অসম্ভব। তাই কৌশল বদলাচ্ছে আমেরিকা। বড় স্থায়ী ঘাঁটির বদলে এখন ভাবনা চলছে ছোট, ছড়িয়ে ছিটিয়ে থাকা, দ্রুত সরানো যায় এমন ঘাঁটি নিয়ে। সৌদি আরবের লোহিত সাগর উপকূলে LSA জেনকিন্স ঘাঁটির গুরুত্ব হঠাৎ বেড়েছে সেই কারণে। ওমানের মডেলও আলোচনা, সেখানে বড় স্থায়ী ঘাঁটি নেই। চুক্তিতে বন্দর ও আকাশপথ ব্যবহারের সুযোগ আছে। সংঘাতে ওমান তুলনামূলক নিরাপদ থেকেছে। অনেকেই বলছেন ভবিষ্যতের পথ হয়তো এটাই। হরমুজ থেকে হুঁশিয়ারি। হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হলো। আমেরিকা পাল্টা হামলা চালালো ইরানের জাস্ক আর সিরি এলাকায়। টেলি যোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হলো। ইরান চুপ থাকলো না। IRGC জানালো পাল্টা ড্রোন হামলা হয়েছে মার্কিন স্বার্থে। নৌবাহিনীও মাঠে নেমেছে। তারপর এলেও সেই হুঁশিয়ারি, যা নড়িয়ে দিল সবাইকে। IRGC বলল পরবর্তী হামলার তালিকা তৈরি। সেই তালিকায় আছে মার্কিন ঘাঁটির F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, আছে জর্ডানের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। বার্তাটা পরিষ্কার, আরো বড় আঘাত আসতে পারে। শক্তির ভারসাম্য কি সত্যিই বদলাচ্ছে? একসময় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি মানে ছিল অটল আধিপত্যের প্রতীক, আর সেই ঘাঁটিগুলোই ঝুঁকির কেন্দ্রবিন্দু। ইরান একটা কথা বারবার প্রমাণ করছে, শুধু প্রতিরোধ নয়, প্রয়োজনে পুরো আঞ্চলিক সমীকরণই বদলে দেওয়ার সক্ষমতা তাদের আছে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন শক্তির ছায়া পড়ছে, আর সেই ছায়ার নাম তেহরান। মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাত করবে ইরান। আমেরিকা কি প্রস্তুত? সীমানা ভাঙছে। এতদিন লড়াই ছিল মধ্যপ্রাচ্যে, জর্ডান, বাহরাইন, কুয়েত, ইরাক, কিন্তু এখন ইরান সংকেত দিচ্ছে মানচিত্র আরো বড় হচ্ছে। আমেরিকার যেখানে যেখানে ঘাঁটি আছে সব এখন নিশানায়। সংসদ সদস্যের বোমা ফাটানো দাবি। ইরানের সংসদ সদস্য আলী কাজেরিয়ান ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে তার নাম পরিচিত। তিনি সরাসরি বললেন, ইরান এখন মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও আঘাত শুরু করেছে, কারণ ওই দূরের ঘাঁটিগুলো থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণ পরিকল্পনা হচ্ছে, তাই সেগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু। আরো বললেন, এই যুদ্ধে আমেরিকা ইতিমধ্যে 16টি আঞ্চলিক ঘাঁটি হারিয়েছে। এই সংখ্যা যদি সত্য হয়, তাহলে আমেরিকার সামরিক অবকাঠামো মধ্যপ্রাচ্যে একটি বড় ধাক্কা খেয়েছে। শুরু হয়েছিল একটি হেলিকপ্টার দিয়ে। হরমুজ প্রণালী, মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার টহলে হঠাৎ ড্রোন হামলা। 2 সেনা সদস্য বেঁচে গেলেন অলৌকিকভাবে। ট্রাম্প রাগে ফুটছিলেন। তিনি নিজেই বললেন, খুব দামি হেলিকপ্টার, কিন্তু মানুষ দুটো বাঁচায়, ভাগ্য ভালো। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে। সেন্টকম তাৎক্ষণিক পদক্ষেপ নিল। বন্দর আব্বাস, কেশমদ্বীপ ও জাস্ক এলাকায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, রাডার সাইট সব ধ্বংস। সেন্টকম বলল এটা আত্মরক্ষামূলক, আনুপাতিক জবাব। ইরান বলল এটা আগ্রাসন। MQ-9 ভূপাতিত সরাসরি ক্যামেরায়। এরপর ইরান একটা কাজ করলো যা পুরো বিশ্বকে চমকে দিল। IRGC নাটকীয় ফুটেজ প্রকাশ করলো। আমেরিকার MQ-9 রিপার ড্রোন, কোটি কোটি ডলারের সার্ভেইলেন্স মেশিন, বুশেহর প্রদেশের আকাশে ট্র্যাক করা হলো, নিশানা নেওয়া হলো, ধ্বংস করা হলো, সব ক্যামেরায় ধরা। বার্তাটা স্পষ্ট, আমেরিকার সামরিক সম্পদ এখন আর অস্পৃশ্য নয়। জর্ডানে F-35 হ্যাঙ্গার উড়িয়ে দেওয়ার দাবি IRGC বিবৃতি দিল। আল আজরা এয়ারবেস, জর্ডান, দীর্ঘ পাল্লার সলিড ফুয়েল মিসাইল, 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। কি ছিল সেই লক্ষ্যবস্তু? F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। IRGC ঘোষণা করল শিশু হত্যাকারী আমেরিকান বাহিনীর ঘাঁটিতে 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্য আঘাত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। এর আগে 21টি লক্ষ্যবস্তুতেও আঘাতের দাবি করেছে ইরান। একই সাথে বাহরাইনের 5th ফ্লিট হেডকোয়ার্টার, কুয়েতের একাধিক এয়ারবেস, ইরাকের হারার ঘাঁটি। ইরান বলছে সব নিশানায়। ইরানের হুঁশিয়ারি, পরিণতির দায় আমেরিকার। ইরানের কাটামারিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার আনুষ্ঠানিক বিবৃতি দিল, মিথ্যা অজুহাতে হামলা চালানো সন্ত্রাসী। মার্কিন বাহিনী যদি আবার ইরানে আগ্রাসন করে, আঞ্চলিক লক্ষ্যবস্তুর তালিকায় থাকা নির্ধারিত সব ঘাঁটিতে আরো ভয়ঙ্কর ও ব্যাপক হামলা চালানো হবে। পরিণতির সম্পূর্ণ দায় আমেরিকার। IRGC আরো যোগ করলো, ইসলামের বাহিনী যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে চূর্ণকারী ও নির্ণায়ক জবাব দিতে প্রস্তুত।
জর্ডান কি ভুল করলো? কাজে রিয়ান একটা বিপজ্জনক কথা বললেন। জর্ডান আমেরিকাকে তার আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে। এটা করে জর্ডান নিজেই সংঘাতের পক্ষ হয়ে গেছে। তাই জর্ডানও বৈধ লক্ষ্যবস্তু। এটা শুধু কথার কথা নয়, মিসাইল ইতিমধ্যে পড়েছে। এরপর কোথায় যাচ্ছে এই যুদ্ধ? সেন্টকম বলছে অপারেশন শেষ, ইরান বলছে শুরু মাত্র। একদিকে ট্রাম্পের আরও কঠিন মার, অন্যদিকে ইরানের মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাত। হরমুজ বন্ধ, তেলের বাজার টালমাটাল, রাশিয়া পেছনে, বিশ্বের নজর মধ্যপ্রাচ্যে। প্রতিটি মিসাইল একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এই যুদ্ধ কোথায় থামবে? ইরানের পাশে রাশিয়া, আমেরিকা কি এবার দুই ফ্রন্টে আটকা পড়বে? যুদ্ধের ময়দানে একা লড়ছে না ইরান, পেছন থেকে কেউ আছে, শক্তিশালী পরমাণু অস্ত্রধারী, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। সেই দেশটির নাম রাশিয়া। শুরুটা কোথায়? হরমুজ প্রণালী। একটি মার্কিন সামরিক হেলিকপ্টার টহল দিচ্ছিল, হঠাৎ ড্রোন হামলা, হেলিকপ্টার ভূপাতিত। ট্রাম্প সরাসরি ইরানকে দোষী বললেন প্রতিশোধ নেওয়া হবে, কথা রাখলেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ঘোষণা দিল বন্দর আব্বাস, কেশম দ্বীপ ও জাস এলাকায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশনে আঘাত করা হয়েছে। ইরান বলল, আমরা হেলিকপ্টার ভূপাতিত করিনি, কিন্তু চুপ করে বসে রইল না। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে থাকা মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরানের সশস্ত্র বাহিনী। আগুনে আগুন, রাশিয়া মাঠে নামলো। এবার নড়ে চড়ে বসলো মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে সরাসরি বললেন, ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে মার্কিন ইসরায়েলি আগ্রাসন চলছে। রাশিয়া অত্যন্ত উদ্বিগ্ন। শুধু উদ্বেগ নয়, দুই পক্ষকে সংযম দেখাতে বললেন। সামরিক হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানালেন, কিন্তু মনে রাখবেন, রাশিয়া যখন সংযম বলে তখন আসলে বলে আমেরিকা থামো। আল জাজিরা এই খবর বিশেষভাবে তুলে ধরেছে। রাশিয়া শুধু কথায় থামেনি, এটা নতুন কিছু নয়। যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই রাশিয়া ইরানের পাশে। শুধু বিবৃতি নয়, গোয়েন্দা তথ্য দিয়েছে, প্রযুক্তি সহায়তা দিয়েছে, সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। মার্কিন ইসরায়েল জোটের বিরুদ্ধে ইরান যতটুকু লড়তে পেরেছে তার পেছনে রাশিয়ার হাত আছে। এই সমর্থন না থাকলে ইরান কতদিন টিকত সেটা নিয়ে প্রশ্ন আছে। কেন রাশিয়া ইরানের পক্ষে? বিশ্লেষকরা সহজ করে বলছেন, ইরান আর রাশিয়ার একটাই শত্রু, আমেরিকা। দুই দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে। দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার। দুই দেশই চায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন প্রভাব সরে যাক। পুতিন আগে পরিষ্কার করে দিয়েছেন, মস্কো আর তেহরানের সম্পর্ক একটি কৌশলগত অগ্রাধিকার। মানে এটা শুধু বন্ধুত্ব নয়, এটা রণনীতি। এবার সেই রণনীতির হিসাবটা বুঝুক। ইরান যদি আমেরিকার কাছে হেরে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আরো শক্তিশালী হবে। পরের টার্গেট হতে পারে রাশিয়ার মিত্ররা, এমনকি একদিন রাশিয়া নিজেও। তাই ইরানের হেরে যাওয়া মানে রাশিয়ারও হেরে যাওয়া, এটা পুতিন ভালো বোঝেন। বিশ্বযুদ্ধের গন্ধ। এখন প্রশ্ন হলো, এই সংঘাত কি মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে? একদিকে আমেরিকা আর ইসরায়েল, অন্যদিকে ইরান আর রাশিয়া। চীনও চুপ করে দেখছে, নিজের হিসাব কষছে। হরমুজ প্রণালী বন্ধ, বিশ্ব তেল বাজার অস্থির, মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল পড়ছে। এই পরিস্থিতিতে রাশিয়া যদি শুধু বিবৃতি দিয়েই থেমে না থাকে, যদি আরো সক্রিয় ভূমিকায় নামে, তাহলে ছবিটা সম্পূর্ণ বদলে যাবে। আমেরিকা তখন দুই ফ্রন্টে আটকা, একদিকে মধ্যপ্রাচ্যে ইরান, অন্যদিকে পরোক্ষভাবে রাশিয়ার চাপ। এরপর কি হবে কেউ নিশ্চিত করে বলতে পারছে না, কিন্তু একটা কথা নিশ্চিত, এই লড়াই এখন শুধু ইরান বনাম আমেরিকার লড়াই নয়, এটা দুটো বিশ্ব ব্যবস্থার সংখ্যা। একদিকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট, অন্যদিকে রাশিয়া ইরানের পক্ষ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে মিসাইল উঠছে, সেগুলো শুধু জর্ডান বা বাহরাইনের আকাশ কাঁপাচ্ছে না, পুরো বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ইতিহাস লেখা হচ্ছে প্রতিটি রাতে। সুপার পাওয়ারের রক্তচক্ষু আর পারমাণবিক হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কঠিন এক চাল দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন যখন ওয়াশিংটনের আকাশ ছাড়িয়ে তেহরানের দোরগোড়ায় আছড়ে পড়ছিল, ঠিক তখনই পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণটাই বদলে দিল ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। কেবল আত্মরক্ষা নয়, বরং আক্রমণই শ্রেষ্ঠ রক্ষণ। এই নীতিতে ভর করে হরমুজ প্রণালী অচল করে দিয়ে এবং বাহরাইন কুয়েতের মার্কিন ঘাঁটিতে নিখুঁত ড্রোন হামলা চালিয়ে তেহরান বুঝিয়ে দিল, চালকের আসনে এখন তারাই। মার্কিন হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে দুটো জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর বলছে, আইআরজিসি হরমুজে থাকা দুটো জাহাজে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরো বলা হয়েছে, হরমুজে সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ। এই ঘোষণার পরেই তেলের দাম কিছুটা বেড়েছে।
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি ধমনী হরমুজ প্রণালী। এই জলপথকে যারা নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে আস্ফালন করছিল তাদের চরম শিক্ষা দিল আইআরজিসি। ওয়াশিংটনের আগ্রাসনের জবাবে গভীর রাতে হরমুজ প্রণালীতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকারী দুটি বিশাল আকার মার্কিন মদতপুষ্ট তেল ট্যাঙ্কারে বজ্রাঘাতের মতো আছড়ে পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ইরান কেবল কেতাবি হুমকি দিয়ে ক্ষান্ত হয়নি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। এই এক ঘোষণাতেই কেঁপে উঠেছে বৈশ্বিক অর্থনীতি। ওমানের মুসান্দাম থেকে ড্রোনে ধারণ করা ছবিতে দেখা গেছে যে প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 তেল পরিবাহিত হয় তা এখন পর্যন্ত সম্পূর্ণ খা করছে। মার্কিন নৌবাহিনীর দম্ভকে ধূলিসাৎ করে ইরান সাফ জানিয়ে দিয়েছে এই জলসীমায় তেহরানের অনুমতি ছাড়া পাতার একটি অংশ নড়বে না। ট্রাম্প প্রশাসন যখন হোয়াইট হাউসে বসে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু উড়িয়ে দেওয়ার সস্তা হুমকি দিচ্ছিল, ঠিক তখনই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে নেমে আসে সাক্ষাৎ নরক। আইআরজিসির ঝাঁকে ঝাঁকে সুইসাইড ড্রোন ফাঁকি দিয়েছে আমেরিকার তথাকথিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শেখ ঈসা বিমান ঘাঁটি বাহরাইন। মার্কিন পঞ্চম নৌবহরের মূল ঘাঁটির নাকের ডগায় অবস্থিত এই বিমান ঘাঁটিতে নিখুঁত আঘাত হেনাচ্ছে ইরানি ড্রোন। আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটি কুয়েতের এই দুটি কৌশলগত ঘাঁটিতে একের পর এক বিস্ফোরণে মার্কিন যুদ্ধ বিমান ও পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর এসেছে। এই হামলা মার্কিন সামরিক ইমেজের ওপর এক বিশাল চপেটাঘাত। ইরান প্রমাণ করেছে তাদের রেঞ্জ বা সক্ষমতা কেবল নিজেদের সীমান্তের ভেতরে সীমাবদ্ধ নয়, পারস্য উপসাগরের যে কোনো প্রান্তে মার্কিনীদের ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেকে স্ট্রংম্যান দেখানোর চেনা ছকে ট্রাম্প দাবি করেছিলেন ইরান শান্তি চুক্তি নিয়ে সময় নষ্ট করছে এবং এর জন্য তাদের মূল্য দিতে হবে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানের বেসামরিক অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেন। কিন্তু ট্রাম্পের এই আগ্রাসী রূপকে স্রেফ হতাশার লক্ষণ বলে উড়িয়ে দিয়েছেন ইরানের দূরদর্শী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রামাত ডেভিড নামটা হয়তো অনেকের কাছে নতুন, কিন্তু ইসরায়েলের সামরিক মানচিত্রে এটি এমন এক ঘাঁটি যাকে বলা হয় আকাশ যুদ্ধের অন্যতম স্নায়ু কেন্দ্র। আর সেই ঘাঁটিকেই ঘিরে এবার নতুন বার্তা পাঠিয়েছে ইরান। সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হোক কিংবা ধ্বংসাবশেষের আঘাত, ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে। যুদ্ধের ময়দানে একটি পুরনো প্রবাদ আছে, ধোঁয়া উঠলে আগুন কোথাও না কোথাও জ্বলছে। রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পৌঁছে যাওয়া যেন সেই ধোঁয়ারই আরেকটি ইঙ্গিত। ইসরায়েলি সূত্র স্বীকার করেছে ইরানের নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি রামাত ডেভিডের একটি স্থাপনায় আঘাত করেছে। ঘটনাটি হয়তো সরাসরি হামলা নয়, কিন্তু বার্তাটি ছিল একেবারে সরাসরি। ইরান যেন বলতে চেয়েছে আমাদের হাত কতদূর পৌঁছাতে পারে সেটি আর কল্পনার বিষয় নয়। রাতের উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য। আর সেই দাবির পরপরই ইসরায়েলের অভ্যন্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে রামাত ডেভিড বিমান ঘাঁটির নাম। বলা হয়ে থাকে যুদ্ধ শুধু গোলা বারুদের লড়াই নয়, এটি মনস্তত্ত্বেরও লড়াই। আর সেই মনস্তাত্ত্বিক যুদ্ধে ইরান যেন ক্রমেই নতুন নতুন চাল দিচ্ছে। রামাত ডেভিড বিমান ঘাঁটি ইসরায়েলি বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরাঞ্চলীয় নিরাপত্তা ব্যবস্থার একটি বড় অংশ এই ঘাঁটির ওপর নির্ভরশীল। ফলে সেখানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও পৌঁছে যাওয়া সামরিক বিশ্লেষকদের কাছে শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বরং নিরাপত্তা বলয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার মতো ঘটনা। ইসরায়েল দীর্ঘদিন ধরে নিজেদের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি নিয়ে গর্ব করে এসেছে। আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় দুর্ভেদ্য বলেই প্রচার করা হয়। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা অনেক সময় প্রচারণার দেয়ালে ফাটল ধরিয়ে দেয়। এই ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তদন্ত শুরু করেছে। কিভাবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এত গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে পৌঁছালো, প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক কিভাবে কাজ করেছে, কোথাও কোনো দুর্বলতা ছিল কিনা, সবকিছুই এখন খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে তেহরান এই ঘটনাকে নিজেদের কৌশলগত সাফল্যের অংশ হিসেবেই দেখছে, কারণ যুদ্ধের ভাষায় কখনো কখনো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাতের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রতিপক্ষকে সতর্কবার্তা দেয়া। ইরান বহুদিন ধরেই বলে আসছে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা। পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ কিংবা আন্তর্জাতিক সমালোচনা কোনোটি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে থামাতে পারেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তারা আরো দীর্ঘ পাল্লার এবং আরো নিখুঁত প্রযুক্তির অস্ত্র তৈরি করেছে বলে দাবি করে আসছে। আর এখন যখন ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার নাম আন্তর্জাতিক সংবাদ শিরোনামে উঠে আসছে, তখন তেহরানের কৌশলগত অবস্থান আরো দৃশ্যমান হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে ইরান শুধু ক্ষেপণাস্ত্র ছুটছে না, তারা এক ধরনের রাজনৈতিক বার্তাও ছুটছে। সেই বার্তা হলো, সংঘাত যদি বাড়ে তাহলে যুদ্ধের ময়দান সীমান্তে আটকে থাকবে না, প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকির বাইরে থাকবে না। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অনেকটা দাবার বোর্ডের মতো, এক চালের জবাবে আরেক চাল, এক হামলার জবাবে আরেক হামলা, কিন্তু প্রতিটি চালের পেছনে রয়েছে বড় কৌশল, বড় হিসাব। রাডার ফাঁকি দিয়ে ইসরায়েলের বুকে ইরানের 3 মরণাস্ত্র। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সেরাগুলোর একটি। প্যাট্রিয়ট আছে, ডেভিড স্লিং আছে, আয়রন ডোম আছে, কিন্তু সেই সব ঢাল তাস খেলার মতো সরিয়ে দিয়ে ইরানের মিসাইল আছড়ে পড়ল ইসরায়েলের মাটিতে। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। ইরান প্রমাণ করলো তারা শুধু হুমকি দেয় না, কাজও করে। এই হামলায় ইরান ব্যবহার করেছে তাদের 3টি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, প্রতিটির নাম যেন এক একটি ইতিহাস। খেইবার শেকান, ইরানের 3য় প্রজন্মের মাঝারি পাল্লার মিসাইল, 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। কিন্তু শুধু পাল্লা বড় হলেই চলে না, এই মিসাইলের আসল শক্তি তার অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতায়। রাডারের চোখকে ধোঁকা দেওয়ার জন্যই বিশেষভাবে নকশা করা হয়েছে এটি। ডেভিড স্লিং আর প্যাট্রিয়টের মতো দুর্ধর্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই মিসাইলকে ধরতে পারেনি, ধরার সুযোগই পায়নি। গাদার, তরল জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ইরানের যে কোনো প্রান্ত থেকে ছুড়লে ইসরায়েলের যে কোনো কোণে গিয়ে পৌঁছাবে। দূরত্ব এখানে কোনো ঢাল নয়। ইমাদ, ইরানের তৈরি প্রথম গাইডেড ওয়ারহেড সহ মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, 1500 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে পারে, এবং গাইডেড হওয়ার মানে হলো এটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার জন্য নয়, সরাসরি গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি। এই 3টি মিসাইল একসাথে ব্যবহার হলে কি হয়, সোমবার সেটা দেখলো গোটা বিশ্ব। ইরানের হামলার প্রথম লক্ষ্য ছিল হাইফা শহরের একটি কেমিক্যাল কারখানা। এটি কোনো এলোমেলো পছন্দ নয়। ইসরায়েল এবং আমেরিকা একসাথে ইরানের একটি পেট্রোকেমিক্যাল কেন্দ্রে হামলা চালিয়েছিল। আইআরজিসির জবাব সোজা, একই ধরনের হামলা, একই ধরনের লক্ষ্য, জ্বালানি দিয়ে জ্বালানি। কিন্তু হামলা শুধু সেখানেই থামেনি। ইসরায়েলের তেলনফ বিমান ঘাঁটি, নেভাতিম বিমান ঘাঁটি এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও আঘাত এনেছে ইরানি মিসাইল। এই 3টি ঘাঁটি ইসরায়েলের বায়ুশক্তির মূল স্তম্ভ। এখান থেকেই ইরানের বিরুদ্ধে পরিচালিত হয়েছে বড় বড় বিমান হামলা। আইআরজিসির দাবি, ছোড়া মিসাইলগুলোর প্রায় সবগুলোই নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত করেছে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা যদি সত্যিই এতটা ব্যর্থ হয়ে থাকে, তাহলে এই হামলার ক্ষতি কেবল ইট পাথরের নয়, এটা আস্থার ক্ষতি, এটা ভরসার দেয়ালে চির ধরানো। আইআরজিসি এই হামলার পর যে বিবৃতি দিয়েছে সেটা পড়লে গায়ে কাঁটা দেয়। তারা বলছে ইসরায়েল বেসামরিক অবকাঠামো এবং তেল শিল্প খাতকে লক্ষ্য করে এক বিপজ্জনক খেলায় মেতেছে। এই খেলার পরিণতি শুধু ইসরায়েলে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো এই আগুনের উত্তাপ পাবে। এবং যদি এই ধরনের হামলা চলতে থাকে, তাহলে পুরো অঞ্চলের বেসামরিক ও জ্বালানি অবকাঠামো আরো বড় সংঘাতে জড়িয়ে পড়বে এবং সেই প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের তেল বন্ধ হলে বিশ্বের কি হয় সেটা 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে সবাই জানে। পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হলে ইউরোপ কাঁপে, এশিয়া কাঁপে, আমেরিকাও স্বস্তিতে থাকে না। ইরান কার্যত বলছে, তোমরা আমাদের অর্থনীতিতে লাথি মেরেছ, আমরা পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করতে পারি। এটা কোনো ফাঁকা বুলি নয়। ইরান থেকে প্রকাশিত ভিডিও ফুটেজ, আইআরজিসির বিবৃতি এবং 3টি মিসাইলের কার্যকারিতা, সব মিলিয়ে একটি ছবি স্পষ্ট হচ্ছে। এই যুদ্ধ আর কেবল কূটনৈতিক বাকযুদ্ধ নয়। মিসাইল উড়েছে, ঘাঁটি পুড়েছে, কারখানায় ধোঁয়া উঠেছে। রাতের আকাশ চিরে ধেয়ে গেল এক অগ্নিগোলক। তেল আবিব থেকে হাইফা, সবখানেই তখন সাইরেনের কান ফাটানো আওয়াজ। মার্কিন ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগে আঘাত হানল ইরানের এক নতুন মারণাস্ত্র। কোনো সাধারণ ড্রোন নয়, এটি তেহরানের একদম নতুন প্রজন্মের জেট চালিত যুদ্ধ বিমান সদৃশ ইউএভি।
ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে নাকানি চুবানি খাইয়ে তাড়িয়ে দেওয়ার ঠিক পরপরই ইরান এবার সরাসরি ইসরায়েলের ওপর এই মারণাস্ত্রের লাইভ ডেমো বা প্রদর্শনীর মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দিল। তাসের ঘরের মতো ভেঙে পড়ল শত্রু শিবিরের এতদিনের অহংকার। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে ইরান এখন একচ্ছত্র নায়ক, যার প্রতিটি চাল প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে বাধ্য। ওমান সাগর থেকে ইসরায়েল ড্রোনের নতুন দিগন্ত। ইরানের তাসনিম নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী গত 8 জুন রাতে ইসরায়েলে চালানো বিমান হামলায় ইরান তার সদ্য উন্মোচিত জেট চালিত ড্রোন ব্যবহার করেছে। এটি কোনো পরীক্ষামূলক মহড়া ছিল না, এটি ছিল সরাসরি রণক্ষেত্রে শত্রুকে বধ করার প্রথম সফল বাস্তব প্রয়োগ। এর মাত্র কয়েকদিন আগে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর বিরুদ্ধে ইরান তাদের শাহেদ ড্রোন ব্যবহার করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভূমি থেকে ভূমিতে আঘাত হানার মিশন। ইরানি কর্মকর্তারা এই নতুন ড্রোনকে বর্ণনা করেছেন এক উচ্চ গতির অ্যাটাক ড্রোন হিসেবে। এটি এত দ্রুত লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায় যে শত্রুর প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম বা রাডারগুলো একে শনাক্ত করার আগেই সব রফাদফা হয়ে যায়। মার্কিন ও ইসরায়েলি নৌবহর এখন আর কোনোভাবেই হিসাব মেলাতে পারছে না যে পরবর্তী আঘাতটি ঠিক কোন দিক থেকে আসবে, কারণ ইরান এখন জল, স্থল আর আকাশ 3 পথেই তাদের আক্রমণের জাল বিছিয়ে দিয়েছে। ত্রিস্তরীয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের মরণ কামড়। ইরানকে নায়ক বলা হচ্ছে তার রণকৌশলের অনন্য দক্ষতার কারণে। তেহরান তাদের উপকূলীয় প্রতিরক্ষাকে এমন এক ত্রিস্তরীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র কাঠামোয় সাজিয়েছে যা দিয়ে যে কোনো শক্তিশালী নৌবাহিনীকেও গুড়িয়ে দেওয়া সম্ভব। স্বল্প পাল্লার নাসির ও ঝাঁক আক্রমণ। মাত্র 35 কিলোমিটার পাল্লার এই মিসাইলটি আকারে ছোট হলেও এর কার্যকারিতা মারাত্মক। এটি তৈরি হয়েছে সংকীর্ণ জলসীমায় অত্যন্ত দ্রুতগতির এবং তীব্র লড়াইয়ের জন্য। স্পিডবোট এবং হেলিকপ্টার থেকে একসাথে ডজন ডজন নাসের মিসাইল ছুড়ে স্কোয়ার্ম ট্যাকটিক্স বা ঝাঁক আক্রমণের মাধ্যমে শত্রুর ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ অচল করে দেওয়া যায়। ছোট ও মাঝারি আকৃতির যুদ্ধ জাহাজ ধ্বংস করতে এর জুড়ি নেই। মাঝারি পাল্লা নূর ও কাদির। উপকূল সুরক্ষায় ইরানের প্রথম দেশীয় ক্রুজ মিসাইল হল নূর। 1990-এর দশক থেকে এটি ইরানের উপকূলীয় প্রতিরক্ষার মেরুদণ্ড। সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 5 মিটার উচ্চতা দিয়ে উড়ে যাওয়ার কারণে শত্রুর রাডার একে দেখতেই পায় না। 120 কিলোমিটার পাল্লার এই মিসাইল ফ্রিগেট বা বড় যুদ্ধ জাহাজকে এক আঘাতেই পঙ্গু করে দিতে পারে। দূরপাল্লার কাদির 380 ও আবু মাহদি। ইরানের দূরপাল্লার শক্তি দেখে পশ্চিমা বিশ্বের চোখ এখন কপালে উঠেছে। কাদির 380 ক্ষেপণাস্ত্রের পাল্লা 1000 কিলোমিটারের বেশি, যা পারস্য উপসাগরের সীমানা ছাড়িয়ে অনেক দূরে আঘাত হানতে সক্ষম। মাত্র কয়েক মিনিটে একক অপারেটর দ্বারা এটি উৎক্ষেপণ করা যায়। ড্রোন ঝাঁকে কাঁপছে ইসরায়েল। এক ঝাঁক বিধ্বংসী এফপিভি ড্রোন আর রকেটের মুহুর্মুহু গর্জন, আর তাতেই মুহূর্তে তাসের ঘরের মতো ঘুরিয়ে গেল তেল আবিবের দুর্ভেদ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ওয়াশিংটন আর ইসরায়েল মিলে যখন হিজবুল্লাহকে মাইনাস করে লেবাননের ওপর একতরফা চুক্তি চাপিয়ে দেওয়ার আকাশ কুসুম কল্পনা করছিল, ঠিক তখনই রণক্ষেত্রের সমীকরণ পাল্টে দিল ইরানের প্রতিরোধ অক্ষ। হিজবুল্লাহ ড্রোন ঝাঁকের আত্মঘাতী আঘাতে উত্তর ইসরায়েলের সেটেলমেন্টগুলোতে সাইরেনের হাহাকার। রণক্ষেত্রের আসল নায়ক ইরান। মার্কিন ইসরায়েলি অক্ষের চোখে সর্ষে ফুল দেখাচ্ছে তেহরান। লেবানন সীমান্তে মার্কিন মধ্যস্থতায় তথাকথিত যুদ্ধবিরতির নবায়নে নাটক চললেও মাঠের লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর এখন কাচুমাচু অবস্থা। দক্ষিণ লেবাননে অপারেশন চালানোর সময় ইসরায়েলি সেনাদের উপর নেমে আসে সাক্ষাৎ জমদূত। ইরান অনুগত হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক বোঝায় অত্যাধুনিক এফপিভি ড্রোন দিয়ে সরাসরি আঘাত হানে আইডিএফ সেনাদের উপর। এই নিখুঁত ড্রোন হামলায় 4 ইসরায়েলি রিজার্ভিস্ট গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছে। শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে উত্তর ইসরায়েলের ইয়াহা এবং নাফতালি এলাকায় আছড়ে পড়েছে একের পর এক রকেট। হামলার তীব্রতায় সীমান্ত জুড়ে বেজে ওঠে যুদ্ধের সাইরেন, আর ইসরায়েলি সেটলাররা প্রাণ ভয়ে বাংকারের দিকে দৌড়াতে গিয়ে রীতিমতো হাঁকঢাক জুড়ে দেয়। মার্কিন মদতপুষ্ট আইডিএফ ভেবেছিল তারা লেবাননকে বাগে এনে ফেলেছে, কিন্তু ইরান সমর্থিত যোদ্ধারা প্রমাণ করে দিল আসল খেলা তো কেবল শুরু। এদিকে হিজবুল্লাহর মিডিয়া উইং থেকে মুক্তি পাওয়া একটি নতুন যুদ্ধক্ষেত্রের ভিডিও পুরো মধ্যপ্রাচ্যে তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ইরানি প্রযুক্তির ড্রোন ইসরায়েলি সামরিক ঘাঁটির ওপর ঈগলের মতো চক্কর কাটছে। নিখুঁত সার্ভেইলেন্সের মাধ্যমে আইডিএফ এর সাজোয়া যান এবং সেনাদের অবস্থান ট্র্যাক করে একের পর এক ড্রোন কামিকাজে স্টাইলে আছড়ে পড়ছে তাদের ওপর। ভিডিওর প্রতিটি ফ্রেমে দেখা যাচ্ছে বিশাল বিস্ফোরণের পর ওঠা ধোঁয়ার কুণ্ডলী, যা দেখে তেল আবিবের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর ঘাড়ের রগ চড়া হয়ে যাচ্ছে। ইসরায়েল যতই লেবাননের পাহাড়ি অঞ্চলে নির্বিচারে বোমা বর্ষণ করে মাশরুম ক্লাউড তৈরি করে নিজেদের বীরত্ব দেখানোর চেষ্টা করুক না কেন, ড্রোনের এই চোরাগোপ্তা ও নিখুঁত কামড় আইডিএফ এর মনোবল ভেঙে চুরমার করে দিচ্ছে।
এই পুরো লড়াইয়ের নেপথ্যে কারিগর এবং আসল নায়কের আসনে রয়েছে ইরান। ইসরায়েলি বাহিনী যখনই লেবাননের সেনাবাহিনী বা নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়ে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, তখনই তেহরান তার প্রতিরোধ ফ্রন্টের ঐক্য নীতি নিয়ে হুঙ্কার ছাড়ছে। সব খতিয়ান মেলালে দেখা যায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের এই আধুনিক যুদ্ধে ইরান তার ছায়া বাহিনীদের মাধ্যমে ইসরায়েলের অপরাজেয় থাকার অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। নেতানিয়াহু এবং বাইডেন প্রশাসন পর্দার আড়ালে হিজবুল্লাহকে ছাড়াই বৈরিক সরকারের সাথে এক জবরদস্তিমূলক চুক্তির ব্লু প্রিন্ট সাজিয়েছিল। লিতানি নদীর ওপার থেকে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ এবং সেনা প্রত্যাহারের শর্ত দিয়ে তারা মূলত লেবাননকে ইসরায়েলের পায়ে দাস বানানোর চেষ্টা করছিল। কিন্তু তেহরানের মদতপুষ্ট এই প্রতিরোধ বাহিনী মার্কিনীদের সেই গুড়ের বালি ঢেকে দিয়েছে। হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাইম কাশেম স্পষ্ট ভাষায় এই চুক্তিকে প্রত্যাখ্যান করে একে লেবাননের জনগণকে ধ্বংস করার রোডম্যাপ বলে আখ্যা দিয়েছেন। তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না লেবাননের মাটি থেকে শেষ ইসরায়েলি সেনা প্রত্যাহার হচ্ছে এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ হচ্ছে, ততক্ষণ উত্তর ইসরায়েলের বাসিন্দাদের জন্য শান্তি হবে এক আকাশকুসুম কল্পনা।